আজকের সংবাদ সম্মেলন আসছেন, এই উদ্দেশ্যটা কি একটু শুরু করতে পারেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি হাফেজ মাওলানা খায়রুল ইসলাম। আজকে এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হলো, গত 22 অক্টোবর 2025 শ্রীপুর থানায় আমার মাদ্রাসার ছাত্রী, নাম হলো আতিয়া, বয়স 10, তাকে শামীম প্রধান নামের এক ছেলে ধর্ষণ করে। এই সংক্রান্ত শ্রীপুর থানায় একটা মামলা হয় 51 ধারায়। তো সেই মামলা করার আগে প্রথম প্রেক্ষাপট এরকম ছিল যে 21 তারিখ রাত্রে আমার মার অপারেশন হয় উত্তরা সিনসিন হসপিটালে। অপারেশন প্রায় শেষ পর্যায়ে ঠিক ওই সময় আমার মাদ্রাসা থেকে একজন ম্যাডাম ফোন দিয়ে বলে যে হুজুর, মাদ্রাসায় একটা ঘটনা ঘটছে, এই আপনার মাদ্রাসার ছাত্রী যে আতিয়া, এই আতিয়ার সাথে শামীম প্রধানের এরকম একটা ঘটনা ঘটছে। তা আমি বললাম যে এখন তো হসপিটালে আছি, কিছু বলা যাবে না, বাড়িতে আসি। তো রাত্রে 2টার দিকে বাড়িতে আসছি। আসার পরে সকালবেলা ফজর নামাজ পড়ে ঘুমাইছি। 8টার দিকে ওই আতিয়ার বাবা উনি আসছেন, এসে বলতেছেন যে হুজুর, আমার মেয়ে তো নাস্তা খায় না, তো একটু নাস্তার ব্যবস্থা করলে ভালো হয়। তা আমার তখন মনে হয়েছে যে আতিয়ার যে ঘটনাটা রাত্রে শুনলাম, এটা একটু জানার দরকার। এই জন্য আমি মেয়েকে ডাকাইছি। তার আব্বার সামনে বললাম যে তোমার সাথে কি ঘটনা ঘটছে আমিও তো জানি না, তো তুমি বিস্তারিত যা ঘটছে সব কিছু বলো। মেয়ে বলছে যে শামীম গত 2 মাস যাবৎ আমাকে 10 টাকা 5 টাকা দেয়, এরকম মজা দেয়, মজার প্রলোভন দেখায় এরকম সে আস্তে আস্তে আমাকে এই গত বৃহস্পতিবার, মানে যখন ঘটনা ঘটছে 22 তারিখ যখন আমি মেয়ের কাছ থেকে শুনছি, তখন মেয়ে বলছে যে গত বৃহস্পতিবার আমাকে এখানে একটা নির্মাণাধীন ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে ছাদে নিয়ে গেছে। ছাদে নিয়ে সে আমার কাপড় খুলছে এবং আমার সাথে সে অনৈতিক আচরণ করছে, সব কিছু সে বিস্তারিত বলছে। বলার পরে মেয়ের বাবাকে আমি জিজ্ঞেস করছি যে এখন আপনার বক্তব্য কী। তো মেয়ের বাবা বললো যে হুজুর, আমি এটার বিচার চাই। তা আমি বললাম যে ভাই, বিচার তো আমার দ্বারা করা সম্ভব না, এটা যদি আপনি বিচার চান তাহলে আপনি থানাতে যান, যা একটা চিঠি করেন, থানা থেকে তদন্তের মাধ্যমে যা বলে সেটা আপনি করবেন। তো উনি বলতেছেন যে আমি তো হুজুর থানাতে এখানে চিনি না, আমার বাড়ি হলো জামালপুর, তা আপনি যেহেতু আমার মেয়ের শিক্ষক, এই জন্য আপনার আমার সাথে যাওয়া লাগবে। তা আমি ওনার সাথে আসছি। এসে এই শ্রীপুর থানায় একটা জিডি করা হয়েছে। তখন জিডিটা ছিল এরকম যে ধর্ষণ চেষ্টার একটা জিডি করা হয়েছে। তো এটা করে যখন আমি বাসায় চলে গেছি, সাগর সাহেব উনিও গেছেন। যাওয়ার পরে উনি ওইখানে যায়, আমরা যাওয়ার পরে দেখলাম যে মেয়ের বাবা এবং মেয়ের মা, এই 3 জনকে ডেকে নিয়ে শামীম এবং তার পরিবারে যারা আছে, তার 2 বোন, শামীমের বউ, তারা প্রচণ্ড চাপ প্রয়োগ করতেছে যাতে করে সে এটা এখানে মীমাংসা করে দেয়। তো এখানে সাগর সাহেব ছিলেন। আমরা যখন এইখান থেকে ওই মেয়ের মা বাবাকে ছুটে যখন বের করে দিচ্ছে, তা আমরা চলে আসছি। হঠাৎ করে রাত্রেবেলা মেয়ের মা, মেয়ের বাবা আর শামীম, তার 2 বোন, তার বউ, শামীম তখন আড়ালে ছিল। তারা শ্রীপুর থানায় আসছে এটা মিটমাট করার জন্য। তো আমি তখন বাড়িতে ছিলাম। ওই পরিস্থিতিতে আমাদের এই শ্রীপুর থানার ওসি সাহেব, উনি ওই মেয়ের সাথে কথাবার্তা বলছেন, মেয়েকে জিজ্ঞেস করছেন, করার পরে মেয়ের বক্তব্য শুনে উনি তদন্ত করে এটাকে ধর্ষণ মামলা রুজু করছেন। এই মামলার ব্যাপারে জিডি পর্যন্ত আমি জানি, কিন্তু মামলা যে হয়েছে তখন আমি জানি। পরে রাত্রে 12:30টার দিকে থানা থেকে ফোন দেওয়া হয়েছে। ফোন দিয়ে বলছে যে হুজুর, আপনি থানায় আসেন। আমি বললাম কেন আসবো থানায়? উনি বলতেছেন যে আপনার ছাত্রীর ব্যাপারে যে হয়েছে, ঘটনা আমরা তদন্ত করছি, এটা ধর্ষণ মামলা নেওয়া হয়েছে, আপনার এখন আসতে হবে। যেহেতু থানা থেকে ফোন দিয়েছে, আমার তো আসা লাগে, এই জন্য আমি থানায় আসছি। আসার পরে ওই আমার ছাত্রীর সাথে আমাকে দেখা করানো হয়েছে এবং ছাত্রীকে বলা হয়েছে যে সাহস দেওয়ার জন্য, তারা ভয় পেতেছে যেহেতু তাদের বাড়ি অন্য জায়গায় ভাড়া থাকে। আমি তাদের সাথে কথা বলে এখান থেকে রাত্রে 2টার দিকে চলে গেছি। সকালে 8টার দিকে সাগর সাহেব আমাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছেন যে হুজুর, তাজউদ্দিন মেডিকেলে মেয়ের মেডিকেল করানো হবে, আপনি এখানে আসেন। তা আমি সকালে তাজউদ্দিন মেডিকেলে গেছি, যেহেতু থানা থেকে আমাকে বলছে যাওয়া লাগে, এই জন্য আমি গেছি। যাওয়ার পরে ওইখানে মেডিকেল করানো হয়েছে, ফরেন্সিক বিভাগে আমি যাওয়ার আগে ঢুকছে, মেডিকেল করানো শেষ হয়েছে। তো এখান থেকে আবার সাগর সাহেব বলছেন যে আপনি
থানাতে আসেন, কোর্টে আসেন। তো আমি বললাম যে কোর্টে কেন যাবো, বলছে যে মেয়েকে জিয়ার করে তার বাবার হাতে উঠাবে। তা আমি কোর্টে গেছি, কোর্টে যাওয়ার পরে ওইখানে মেয়ের মা এবং মেয়েকে এবং প্রচণ্ড চাপ দেওয়া হয়েছে যাতে করে তারা কোর্টে মামলাটা না ওঠায়। তখন মেয়ে ভয় পায় বলতেছে যে মেয়ের মা শিখাই দিছে যে হুজুর এই কথা বলেন মেয়েকে বলার জন্য যে হুজুর এই আমাকে মামলাটা করাইতে বা এরকম ঘটনা সাজায় দিছে। তো এই ঘটনার পরে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে যখন প্রথম কথাটা বলছে মেয়ে, তা আমি বললাম যে স্যার আমি কী শিখাই দিছি তাকে বলতে বলেন। মেয়ে তখন আমার দিকে তাকায় বলতেছে যে হুজুর আমাকে কিছু শিখাই দেয় নাই, আমার সাথে সত্যি সত্যি সব কিছু করছে। তখন ওই খাসকামরায় ম্যাজিস্ট্রেট সাহেব নিয়ে গেছেন, নেওয়ার পরে খাসকামরায় মেয়ে সব কিছু স্বীকার করছে, মেডিকেল অফিসারের সামনে স্বীকার করছে। মেডিকেল অফিসার প্রাথমিক আলামত পাওয়ার পরে উনি প্রথমে এক্সরে ছিল না, পরে আবার বুকের এক্সরেটা দিছে। এই পর্যন্ত হলো মামলার বিষয়। তারপরে আর আমি কিছুই জানি না। এমনকি বাদী যখন এখানে মঙ্গলবার অথবা বুধবারে আনুমানিক, আমার এখন সময়টা ইয়ে নেই, 2 দিন টানা শ্রীপুর থানার সামনে গেটের সামনে মানববন্ধন করা হয়েছে তৌহিদ জনতার ব্যানারে। তো ওই মানববন্ধনের সময় সবাই বলছে যে আপনি বাদী নিয়ে আসেন। তখন থেকে বাদীর সাথে আমার কোনো যোগাযোগও নেই। তাদের 2 জনের মেয়ের মা এবং বাবার নাম্বার বন্ধ। এই পর্যন্ত তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু গতকালকে যে ঘটনা, ওই শামীম প্রধান সে হইল ধর্ষণের আসামি। এখন এই পর্যন্ত সে মোবাইল ব্যবহার তো করতেই আছে, ফেসবুকে সমানভাবে সে অ্যাক্টিভ, এবং ফেসবুকে আশেপাশে তার যে লোকজন আছে তাদের মাধ্যমে, তার 2 বোনের মাধ্যমে, তার বউয়ের মাধ্যমে হুমকি দিচ্ছে। আমার প্রতিষ্ঠান কীভাবে চালায় এটা সে দেখবে, আমার আমার যতটুকু ক্ষতি করার আমার ফ্যামিলির এবং রাজনৈতিকভাবে মামলা দেওয়ার সাথে সাথে সে আমার প্রতিষ্ঠান চালাতে দিবে না, এবং মানে যত ধরনের হুমকি আছে আমাকে দিচ্ছে তারা। তো এরপর গতকালকে হঠাৎ করে দেখি যে নিউজ বের হয়েছে এরকম, ওই মেয়ের মা ভিকটিমের মা বাবা তারা ওই আমার ব্যাপারে টাকা খেয়ে এবং তার হুমকি ধুমকিতে সে আমার ব্যাপারে এরকমভাবে সাক্ষী দিছে তারা 3 জন, যে আমি নাকি ঘটনা এরকম বানাইছি, 2 লাখ টাকা আমি তাদের কভার করছি, এই কথা বলে লোক দেখাইছি এবং তাদেরকে হুমকি দিয়ে মামলা করাইছি। এখন আমার কথা হলো যেদিন মামলা হয়েছে ওই দিন আমি কিন্তু থানায় ছিলাম না। মামলা যখন করা হয় তখন আমি থানায় ছিলাম না, এবং মামলা করা অবস্থায় সারা রাত ওই পুলিশের হেফাজতে মেয়ের মা মেয়ে বাবা ছিল। তো তখন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মামলা করছে, তা আমি এই মামলা কীভাবে করাইলাম? এটা হলো আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কথা হলো, আমি যদি তাদেরকে 2 লাখ টাকার অফার দিয়ে থাকতাম তাহলে অবশ্যই মামলার পরে বাদী অথবা বাদীর বউ স্ত্রী তারা আমার সাথে ফোন দিত যে হুজুর আপনি যেহেতু টাকার কথা বলছেন তাহলে টাকা দেন। যেহেতু আপনারা সাংবাদিক যারা আছেন, আপনারা সমাজের বিবেক, আমি আপনাদের কাছে এই বিষয়টা রাখলাম যে আপনারা দয়া করে একটু অনুসন্ধান করবেন। আমার মোবাইলের থেকে কল রেকর্ড যদি আপনারা বের করেন তাহলে দেখবেন যে ওই মামলার পর থেকে এই পর্যন্ত বাদী এবং বাদীর স্ত্রীর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আচ্ছা, আপনি বক্তব্যের মাঝে বললেন যে পুলিশের কাছে আসার পর মামলাটা হয়েছে। জি। তো ভুক্তভোগী যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আমরা যতটুকু দেখতে পেরেছি যে মামলার যে আতিয়ার যে মা, হ্যাঁ। সে বলতেছে আপনারা তাকে চাপ সৃষ্টি করেছেন। এই বিষয়টা কিভাবে, এটা একটু ক্লিয়ার করেন আমাদের। আতিয়ার মা তো প্রথমেই বলছে যে এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা, আতিয়ার মার বক্তব্য হলো যে আমি এই মামলার বিষয়ে কিছুই জানি না। এই কথাটা ঠিক। আতিয়ার মা প্রথমে যে জিডি করা হয়, জিডির সময় আতিয়ার মা জানতো না, কিন্তু যখন মামলা হয় তখন আতিয়ার মা এবং আতিয়ার বাবা 3 জনই থানায় আসছে, এবং তারা থানায় থাকা অবস্থায় এই মামলাটা হয়েছে। তখন আমি ছিলাম না, জিডির সময় আমি ছিলাম কিন্তু মামলার সময় আমি ছিলাম না। তাহলে আপনারা কি চাচ্ছেন এখন? এখন আমরা যে আমাদের বিরুদ্ধে, এখানে আমি আরেকটু কথা বলে নেই, ডান দিকে আমার মামা আছে লুৎফর রহমান সাহেব, বাম দিকে আমার আরেক মামা শামসুল হক সাহেব, এবং ওই আরেকটু পরে আছে আমার খালু অসীম আকন। 3 জন। এই 3 জনকে নিয়ে আমাকে সহ জড়ানো হয়েছে, মিথ্যা এরকম রটনা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এই যে খবরটা নিউজটা প্রকাশ করা হয়েছে অনলাইন পোর্টালে, এই খবরটার বিরুদ্ধে আমরা ওই তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে এরকম মিথ্যা নিউজ কেন করা হলো আমাদের বিরুদ্ধে, কোনো প্রতিবেদন না নিয়ে, কোনো তদন্ত না করে, এই জন্য এটা সুষ্ঠু একটা তদন্ত যাতে হয়। আর আসামি এখনও গ্রেফতার হচ্ছে না, সে আমাদেরকে ওপেনলি হুমকি দিয়ে যাচ্ছে। এই জন্য থানা কর্তৃপক্ষ কেন পদক্ষেপ নিতেছে না, এটার জন্য আমরা একটা সুষ্ঠু পদক্ষেপ চাই।
ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।